বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখিকা অর্পিতা সরকারের জন্ম নবদ্বীপের কাছে সমুদ্রগড়ে। প্রথমে কৃষ্ণনগর কলেজ ও পরে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে চাকরি পান। শুরুতে স্কুল ম্যাগাজিন ও নিজের ফেসবুক পেজে নিয়মিত লেখালেখি করতেন। 2017 সালের বইমেলায় তার প্রথম বই প্রকাশিত হয়। সামাজিক, প্রেম ও রহস্য তিনটি ধারাতেই তিনি সমানভাবে সাবলীল। আজ শারদীয় 1432 কিশোর ভারতী পত্রিকা থেকে তারই লেখা গল্প আমরা উপস্থাপন করছি। আপনারা শুনছেন পান্না হলো সবুজ। শুনুন, তবে সাবধান, কারণ কিছু গল্প আপনাকে গ্রাস করে। আমার নাম রুদ্রনীল ভট্টাচার্য। আমি এখন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, সদ্য কলেজে ভর্তি হয়েছি। আমি যুক্তিবাদী নাস্তিক মানুষ। না, আমি নাস্তিক ছিলাম না মোটেই, কিন্তু ভীষণ রকমের বিতৃষ্ণায় নিজেকে নাস্তিক বলে প্রচার করি। লোকজন আমায় নিয়ে ঠাট্টা করে, বলে ঠাকুরের ঘাঁটিতে বসে আমি নাকি নাস্তিকগিরি ফলাচ্ছি। ঠাট্টা করার একটা বড় কারণ আছে, সেটা আমি তোমাদের একটু পরে বলছি। আমি বরং আমার বেড়ে ওঠাটা তোমাদের বলি, তাহলেই তোমরা বুঝতে পারবে আমি হঠাৎ কেন নাস্তিক হয়ে উঠলাম। আমি হলাম বৈষ্ণবপুরের ভট্টাচার্য পরিবারের ছেলে। হ্যাঁ জানি, এরপর তুমি প্রশ্ন করবে, রামনাথ মন্দির চেনো? খুব বিখ্যাত মন্দির। শুনেছি সেখানে যা মানত করা হয় সেটাই হয়। সকলের মনোবাঞ্ছা নাকি পূর্ণ করেন বাবা রামনাথ। সকাল থেকে নাকি সেখানে লাইন লেগে থাকে পুজো দেওয়ার। হ্যাঁ চিনি, ওটাই আমাদের মন্দির। আমি ওই রামনাথ মন্দিরের মালিক তথা পুরোহিত শ্রী উমানাথ ভট্টাচার্যের একমাত্র নাতি। রামনাথ শিবেরই আরেক নাম। হ্যাঁ, আমাদের মন্দিরে শিবের শ্বেত পাথরের মূর্তি আছে। সবই যখন জানো, তখন নিশ্চয়ই এটাও জানো ওই বংশের পুত্র সন্তানের ওপর অভিশাপ আছে। একের পর এক বংশধর নাকি মারা যায়। দাদুদের 4 ভাইয়ের 3 জন জন্মের 1-2 মাসের মধ্যেই মারা গেছিল। দাদু একমাত্র বেঁচে ছিল। তার অবশ্য লম্বা একটা গল্প আছে। দাদু জন্মের পরই নাকি দাদুকে রামনাথ মন্দিরের চাতালে শুইয়ে দিয়ে গেছিল দাদুর বাবা। বলেছিল, রামনাথ বাঁচালে বাঁচবে, না হলে আগেরগুলোর মতো মরবে। অদ্ভুত অলৌকিক ঘটনা ঘটেছিল নাকি। 3 দিন বাড়ির কেউ ঘেঁষেনি সদ্যজাত দাদুর কাছে। পাড়ার লোকজন যারা পুজো দিতে যেত, তারা শিবের মাথায় ঢালবে বলে দুধ নিয়ে যেত। সেই দুধ খেয়েই নাকি 3 দিন বেঁচে ছিল দাদু। তারপর দাদুর মা স্বয়ং রামনাথকে স্বপ্নে দেখেন। ছেলেকে মায়ের কোলে ফিরিয়ে নিয়ে যেতে বলছে রামনাথ। দাদুকে যখন বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছিল, তখন দাদুর বয়স 5 দিন। গায়ের সব চামড়া উঠে মৃতপ্রায় হয়ে গেছিল। কিন্তু রামনাথের পুজোর ফুল রোজ গায়ে বুলিয়ে বুলিয়ে সুস্থ হয়ে উঠেছিল দাদু। এই হলো ভট্টাচার্য বাড়ির বংশধর বেঁচে যাওয়ার কাহিনী। দাদু সংস্কৃত নিয়ে পড়াশোনা করে রামনাথ মন্দিরের পূজারী হয়েছে। আমার বাবাও দাদুর পদাঙ্ক অনুসরণ করে সংস্কৃত শিখে পূজারী হয়েছে। আমার উপরেও একই নির্দেশ ছিল, কিন্তু আমি বংশের মুখে চুনকালি মাখিয়ে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। বাবার ভাষায়, আমার জীবনে এই সৃষ্টি ছাড়া সিদ্ধান্তের জন্য ছোট মামাই দায়ী।
আমার মামা অর্ক ব্যানার্জি, পেশায় ইঞ্জিনিয়ার, নেশায় গায়ক, বয়স 32। মামা স্প্যানিশ গিটার বাজিয়ে গান গায়, একটা ব্যান্ডও আছে। মামার বাড়ির দাদান, দিদা, বড় মামা, বড় মামি কেউই মামার এই আচরণে খুশি নয়। আমার মা তো ভাইয়ের নাম বলতেই লজ্জা পায়। আমাদের দুই বাড়ির লোকজনই খুব সংস্কারী। পূজা অর্চনার মধ্যেই ঘোরাফেরা করে সকলের জীবন। বড় মামা পেশায় প্রফেসর, কিন্তু সকালে সূর্য প্রণাম না করে সে বাড়ি থেকে বেরোয় না। বাবার বাবাকে ঠাকুরদা না বলে আমি দাদু বলি, আর মায়ের বাবাকে দাদান। আমার দাদান ছোট মামার জন্য খুব দুঃখ পায়। ছেলেটা পুজো মন্ত্র এসবের ধারে কাছে গেল না, এটাই আফসোস। আমি আবার ছোট মামার বিশাল ফ্যান। ছোট মামা বলে, ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা, তিনি নাকি অন্তর্যামী, তিনিই নাকি বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করেছিলেন। তার এত সময় কোথায় রে রুদ্র? সব মন্দিরে ঢুকে ঢুকে মিষ্টি ফল খাবেন, আর যার এত ক্ষমতা তার মিষ্টি কেনার ক্ষমতা আছে। বরং ঈশ্বর চান আমরা কর্ম করে যাই, আনন্দে থাকি। আমি তো ঈশ্বরের ইচ্ছে পূরণ করছি। মামার পার্সোনালিটির প্রভাব আমার উপর একটু বেশিই পড়েছে, তাই আমিও মনে মনে মামার কথাই বিশ্বাস করি। তাছাড়া রামনাথ দেবের উপর আমার রাগ সেই ক্লাস 1 থেকে। সারাদিন পড়াশোনা করে আমি ফার্স্ট হলাম। মা, বাবা, দাদু, ঠাকুমা সবাই বলতে লাগলো বাবা রামনাথের কৃপায় রুদ্র ভালো রেজাল্ট করেছে। এবার স্কুলের ক্রিকেটের ম্যান অফ দ্য ম্যাচ হয়ে একটা ট্রফি পেয়েছিলাম, জীবনের প্রথম ট্রফি। দাদু বলল, ওই ট্রফি তোমায় জিতিয়েছে বাবা রামনাথ, তাই ট্রফি রামনাথকে দিয়ে এসো। নিজের ঘরের আলমারির তাকে না সাজিয়ে মন্দিরে দিয়ে আসতে হয়েছিল ট্রফিটা। আমার প্রতিটা রেজাল্টের কৃতিত্ব নিয়ে নিত বাবা রামনাথ। একটা বই মুখস্থ না করেই। সেই থেকেই একটা রাগ তৈরি হচ্ছিল রামনাথের ওপরে। প্রতিটা পরীক্ষার সময় মা পকেটে পুজোর ফুল ঢুকিয়ে দিয়ে বলতো, সঙ্গে রাখ, সব মনে পড়ে যাবে। আমি সারা রাত জেগে পড়াশুনো করে সব মনে রাখার চেষ্টা করে চলেছি, সেটার কোনো মূল্য আমার বাড়ির লোকেদের কাছে ছিল না। তারা মনে করে রামনাথের ফুল সঙ্গে থাকলেই যে কেউ ভালো রেজাল্ট করতে পারে। এবার আমার জীবনের আরেকটা ঘটনা বলি। আমি তখন ক্লাস 8-এ পড়ি। হঠাৎ এক্সামের ঠিক 3 দিন আগে আমার চিকেন পক্স হওয়ায় এক্সাম দিতে পারলাম না। বাড়ির লোকজন বলতে শুরু হলো, সবই রামনাথের ইচ্ছে। এটা যদি বোর্ডের পরীক্ষায় হতো তাহলে কি হতো? আমি শুধু বলেছিলাম, তোমাদের রামনাথকে একটু অনুরোধ করো না, তিনি যেন 3 দিনে আমার শরীরটা ফিট করে দেন। তো বাড়িতে সবাই বলল, এমন নাস্তিক ছেলে যে কি করে বাড়িতে জন্মালো, সেটাই আশ্চর্যের বিষয়। এভাবেই জন্ম থেকে আমি রামনাথের দয়ায় লেখাপড়া করছি। নিজের কোনো ক্রেডিট নেই। আমার লেবু লজেন্স বেলার বন্ধু উৎপল মানে পল্টন আবার লেখাপড়ায় একেবারেই ভালো নয়। পল্টনের মা প্রতি পরীক্ষার আগে আমাদের রামনাথ মন্দিরের সামনে এসে মাথা ঠুকে বলে যেত, ছেলেটাকে পাশ করিয়ে দিও বাবা। রামনাথ কোনোদিন উৎপলের মায়ের কথা শোনেননি। সবাই বলতো, লেখাপড়া না করলে বাবা কি আর পাশ করাবে? ঠিক এইখানেই তৈরি হলো আমার কনফিউশন। কোনটাতে পাশ করা যায়, লেখাপড়ায় না ভক্তিতে? এর উত্তর চাইতে গেলেই
আমায় নাস্তিক, অসভ্য, বেয়াদব শুনতে হয়েছে। যাই হোক, ক্লাস 8-এর পর আর উৎপল পড়াশোনা করলো না, উল্টে আমাদের মন্দিরে কাজে লেগে গেল। রোজ সকালে পুজোর ফুল সাজানো থেকে মন্দির পরিষ্কারের দায়িত্ব ছিল ওর। মাইনে পেত ঠিকই, কিন্তু কাজটাও ও খুব মন দিয়ে ভক্তি দিয়ে করত। ছোটবেলায় উৎপলের বাবা মারা গিয়েছিলেন। মা খুব কষ্ট করে ওকে মানুষ করেছিলেন, তাই টিউটর রাখার মতো সামর্থ্য হয়নি। উৎপল আমার সব দুষ্টুমির সঙ্গী ছিল, তাই আমি ভালো রেজাল্ট করে উঁচু ক্লাসে উঠে গেলেও উৎপলের সঙ্গে আমার বন্ধুত্বে ছেদ পড়েনি। এখনো ছুটির দিনে সন্ধেটা আমরা একসঙ্গেই আড্ডা দিই। সেদিনও আমার কলেজ ছিল না। সন্ধ্যারতির ঘণ্টা শুনতে পাচ্ছিলাম নিজের ঘর থেকেই। হঠাৎ দেখলাম উৎপল তড়িঘড়ি প্রায় হাঁপাতে হাঁপাতে আমার ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দিল। আমি অবাক হয়ে বললাম, কি রে, হয়েছে কি? উৎপল আমার স্টাডি টেবিলে রাখা জলের বোতল হাতে নিয়ে ঢক ঢক করে খানিক জল খেয়ে চেয়ারটা টেনে বসে বলল, যা ঘটেছে সেটা শুনলে তুই অবাক হয়ে যাবি রে রুদ্র। তোর দাদু ম্যাজিক জানে, সেই ম্যাজিকটাকেই রামনাথের কৃপা বলে চালায়, আর সেই কারণেই দূর দূর থেকে লোক আসে মন্দিরে। তারা মানতটা লিখে দিয়ে যায় বাবার পায়ের কাছে। সেই মানত কে পূরণ করে জানিস? স্বয়ং উমানাথ ভট্টাচার্য। আমি পল্টনের দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ রে, তুই কি আজকাল নেশা করছিস? কাকিমা জানে? ছি পল্টন, তোর এতটা অধঃপতন হবে আমি ভাবতে পারিনি। ইঞ্জিনিয়ারিং কলেজে স্টুডেন্ট হয়ে আমি ওসব ছুঁয়ে দেখলাম না, আর তুই মন্দিরের পূজারি হয়ে এসব করছিস? পল্টন বলল, আমি এখনো পূজারি হইনি, সাহায্যকারী আছি। তবে তোর বাবার কাছে পুজোটা শিখছি। কাকু বলেছে বামন ঘরের ছেলে পুজো টুজো শিখবি না তা হয়, কিন্তু এখন এসব ছাড়। তোকে একটা জিনিস দেখাবো, দেখলেই বুঝবি আমি নেশা করিনি। যখন পান্না হবে সবুজ, তখন ঘটবে ম্যাজিক। সত্যি বলতে কি, আমি বুঝতে পারছিলাম না পল্টনের মাথাটা কি সত্যিই খারাপ হয়ে গেল। পল্টন আমার কথায় পাত্তা না দিয়ে আমার হাত ধরে প্রায় টানতে টানতেই নিয়ে গেল আমাদের মন্দিরের পেছনের জানালায়। সন্ধ্যারতি তখন সবে শেষ হয়েছে। বাইরে আরতি দেখার দর্শনার্থী কমতে শুরু করেছে। পল্টন বলল, একটাও আওয়াজ করবি না, শুধু দেখে যাবি। আমি আদৌ বুঝতে পারছিলাম না দেখার আছেটা কি। হঠাৎ দেখলাম দাদু উঠে মন্দিরের দরজা বন্ধ করে দিল, ভেতরের লাইট কম করে দিল। এখন মাত্র 2টো লাইট জ্বলছে। রামনাথ দেবের মূর্তির সামনে দাদু স্থির হয়ে বসে আছে। আমি অপলক তাকিয়ে আছি দাদুর দিকে। দাদু ধীরে ধীরে পাশে রাখা পিতলের রেকাবি থেকে কাগজের টুকরোগুলো তুলে নিচ্ছে। পল্টন কানে কানে বলল, ওগুলোতে কার নামে মানত করা হচ্ছে আর কেন করা হচ্ছে এটা লেখা থাকে। দাদু নিজের আঙ্গুল থেকে বড় সাইজের পান্নার আংটিটা খুলে ফেলল। বেশ কয়েকবার পান্নাটা ঘষতে ঘষতে কিছু একটা বিজ করে বলছিল। এরকম করে 4টে মানতের কাগজ খুলে পড়তে পড়তে এই কাজ করলো দাদু। 3টে একটা থালায় রেখে অন্যটা প্রদীপের আগুনে পুড়িয়ে দিল। পল্টন বলল, ওর মানত পূর্ণ হবে না, ও খারাপ উদ্দেশ্যে মানত করেছিল। ওই দেখ,
পান্নার রং কেমন বেশি গাঢ় সবুজ হয়েছে। আমি বললাম, ও যে খারাপ উদ্দেশ্যে মানত করেছিল কি করে বুঝলো দাদু? পল্টন বলল, পান্নার রং দেখে গাঢ় হলে উদ্দেশ্য ভালো, আর কোনো চেঞ্জ না হলে খারাপ। আমরা চুপচাপ করে চলে এলাম। মন্দির ছাড়িয়ে একটা বেঞ্চে এসে বসলাম দুজনেই। পল্টন বলল, রুদ্র, এই আংটিটা যদি একবার হাতে পেতাম কত কিছু করতে পারতাম বলতো। এই যে বছরের পর বছর বেপাড়া থেকে এসে আমাদের ক্রিকেটে হারিয়ে দিয়ে যায়, এটা আর হারতাম না। অনেক টাকা চাইতাম আংটির কাছে, দিয়ে আমি একবার মুম্বাই ঘুরে আসতাম, বুঝলি? আমি বললাম, আমি অন্য কথা ভাবছি রে। আংটি যদি সব কথা শুনতো তাহলে আমার ঠাম্মার বাতের ব্যথাটা কমছে না কেন, কিংবা নিজেরই বা রেটিনার প্রবলেমটা ঠিক কেন করছে না? পল্টন বলল, সে আমি কি করে জানবো বল দেখি? সুখ পাওয়ার উপায় থাকতেও যদি কেউ না নেয় তাহলে কি কিছু বলার আছে? পল্টনের কথায় তেমন পাত্তা না দিয়ে আমি বাড়ি ফিরে এলাম। রাতে শোবার আগে দাদুর ঘরে গিয়ে দেখলাম দাদু পান্নার আংটিটা খুলে গঙ্গা জলে ধুয়ে একটা রূপোর কৌটোতে ভরে রাখলো। আমি ঠাম্মার সঙ্গে টুকিটাকি কথা বলে ফিরে এলাম। দাদু ঠাম্মা কোনোদিনই ঘরের দরজায় ছিটকিনি লাগায় না, এমনিই বন্ধ করে রাখে। আমি নিজের পড়ার টেবিলে বসে আকাশ পাতাল ভাবছিলাম। পল্টন খারাপ বলেনি। পাড়ার ক্রিকেট ম্যাচের ক্যাপ্টেন এবারে আমি। গত 11 বছরে বৈষ্ণবপুর একবারও জিততে পারেনি। প্রতি বছর ক্যাপ্টেন পাল্টানো হলেও জেতে না বৈষ্ণবপুর। কিন্তু এখানের মানুষের আগ্রহ কম নেই। সারা বছর ধরে পাড়ার মাঠে চলে প্রস্তুতি, কিন্তু আসল সময় এসে হেরে যায়। এবার যদি ম্যাচটা জেতাতে পারে তাহলে মন্দ হয় না। বাইরের ঘরের গ্র্যান্ডফাদার ক্লকে জানান দিল রাত 3টে বাজলো। পা টিপে টিপে আমি দাদুর ঘরে ঢুকে রূপোর কৌটোটা হাতে নিয়ে চুপচাপ বেরিয়ে এলাম। সারা রাত বসে আংটিটার পান্নাটাকে ঘষে ঘষে বলে যাচ্ছিলাম, এবারে ক্রিকেট ম্যাচটা যেন আমরাই জিততে পারি। দাদু ভোর ভোর ওঠে, তাই 5টা বাজার আগেই টুক করে কৌটোটা রেখে এলাম দাদুর ঘরে। আর মাত্র 3 দিন পরে আমাদের ম্যাচ। রোজ ভোরে আমাদের প্র্যাকটিস চলে। মাঠে গিয়েই পল্টনকে বললাম, পান্না হলো সবুজ। পল্টন বলল, এবার তাহলে ট্রফি আমাদের। পল্টন মুখটা কাচুমাচু করে বলল, আমাকে একবার মুম্বাই পাঠানোর ব্যবস্থা কর ভাই। আমি হেসে বললাম, হবে বৎস, সব হবে। পরের দিন সন্ধ্যায় পল্টন নয়, আমি একাই গেলাম মন্দিরের পেছনের ছোট্ট জানলায় চোখ রাখতে। আবারও একই দৃশ্য দেখে আমি বেশ বুঝতে পারছিলাম আসল গল্প ওই আংটিতেই আছে। ওই জন্য রামনাথ মন্দিরে এত ভিড় হয়। কত দূর দূর শহর থেকে লোকজনও আসে। কিন্তু আমার মনের মধ্যে তখনও নানা দ্বন্দ্ব। এসব ঘটনা বাবা মা জানে নাকি যাবতীয় ক্ষমতা শুধু দাদুরই? ছোট মামাকে এই ব্যাপারে জানালে হয়, কিন্তু মামা যদি বাড়ির সবাইকে বলে দেয় তখন দাদুর চোখে আমি খারাপ হয়ে যাব। তবে বন্ধু হিসেবে পল্টনের কথাটা একবার ভাবা উচিত আমার।
ছেলেটার জীবনের একটাই স্বপ্ন, একবার মুম্বাই শহর দেখবে। আমি বার দুয়েক গেছিলাম ঘুরতে, মাসিমণি ওখানেই সেটেলড। আজ রাতেও আর একবার টার্গেট করতে হবে। আংটিটা নিয়েই পল্টনের কথাটা বলতে হবে। দাদু জানতে পারলে আর দেখতে হচ্ছে না। উমানাথ ভট্টাচার্য তার একমাত্র নাতিকে যত ভালোই বাসুক, রামনাথের মহাত্মা নিয়ে সন্দেহ প্রকাশ করলে কিন্তু ক্ষমা করবে না। তখন ওই আদরের দাদুভাই ডাকটাই অন্যরকম হয়ে যাবে। দেখা যাক আমার ডাকে আংটি সাড়া দেয় কিনা। আজ রাতেও একইভাবে রূপোর কৌটো থেকে আংটি বের করে ঘষতে ঘষতে বললাম, পল্টন যেন খুব তাড়াতাড়ি একবার মুম্বাই যেতে পারে। ভয়ে ভয়ে আবার আংটিটা স্বস্থানে রেখে এসেছি আমি। বারবার ধরা পড়ব না এমন তো কোনো নিশ্চয়তা নেই। এমনিতেই বয়সজনিত কারণে দাদু ঠাম্মার ঘুম খুব পাতলা। আমি, পল্টন, ঐক্য, সাম্য সকলেই চুপচাপ বসে আছি ফাঁকা মাঠে। আমাদের হারার ফলে ম্যাচের ট্রফি এবারেও নিয়ে চলে গেছে বেপারার দল। পল্টন কানে কানে বলেছে, আংটি তোর দাদু ছাড়া কারোর কথা শুনে না রে। এবারে আমার দাদুর উপরে একটু রাগই হচ্ছে। আগের ক্যাপ্টেন নীলাভ হেসে বলল, রুদ্র ভেবেছিল ক্যাপ্টেন হলেই বৈষ্ণবপুরকে জিতিয়ে দেবে, সেটা তো হলো না। ওদের এসব আলোচনায় ছেড়ে আচমকাই আমি উঠে চলে এলাম বাড়িতে। দাদু তখন সন্ধ্যারতির জন্য তৈরি হচ্ছে। আমি কোনোভাবেই রাগ কন্ট্রোল করতে না পেরে বললাম, কি আবার লোকজনের মানত পূরণ করবার জন্যে আংটি ঘষতে চললে? কোনো ক্ষমতাই তো নেই তোমার ওই আংটির। অকারণে ভাওতা দাও কেন লোককে? লোকের বিশ্বাস নিয়ে খেলতে লজ্জা করে না তোমার? ওরে চুপ কর, দাদুর সঙ্গে এভাবে কেউ কথা বলে? দাদু একটাও কথা বলল না। দাদু একটাও কথা না বলে মন্দিরের দিকে চলে গেল। দাদুর চোখে ভয়ঙ্কর রাগ দেখার বদলে অনেকটা কষ্ট দেখলাম আমি। মা আমাকে প্রায় টানতে টানতে ঘরে নিয়ে এসে গম্ভীর গলায় বললেন, যা জানিস না সেটা নিয়ে কেন কথা বলিস? আমায় তো জিজ্ঞাসা করতে পারতিস। তোর দাদুর বিশ্বাস ওটা ম্যাজিক আংটি, কারণ দাদুর বাবা মারা যাবার সময় ওটা দাদুর হাতে দিয়ে বলেছিল সব ভালো হবে, এটা সঙ্গে রাখবি, অন্যের জন্য চাইবি এই আংটির কাছে, কখনো নিজের জন্য কিচ্ছু চাইবি না, তাহলে আংটি দেবে না। লোকের ভালো করলে তোর এমনিই ভালো হবে। এই যে এত এত মানুষ রোজ রামনাথের মন্দিরে মানত করছে, সকলের মনোবাঞ্ছা কি পূরণ হয়? কিছু মানুষের হয়, কিছু মানুষের হয় না। তারপরেও তারা বিশ্বাসে ভর করে আবার আসে, কারণ বাঁচতে গেলে একটা আশার দরকার। রামনাথ হলেন মানুষের সেই আশার জায়গা, শক্তির জায়গা। সেটা ভেঙে গেলে মানুষ বাঁচবে কি করে? আর তোর দাদু মনে করেন বাবার কথা মতো ওই আংটিকে বলে বলেই মানুষের ভালো উনি করছেন। তার বিশ্বাসে তুই এভাবে আঘাত করিস না রুদ্র। কোনো মানতের কাগজে যদি লেখা থাকে অমুকের ক্ষতি হোক, তাহলে সে কাগজ পুড়িয়ে দেয় তোর দাদু। উনি কারোর খারাপ করেন না, এমনকি নিজেদের জন্যও কখনো কিছু চাননি, অন্যের ভালো চাইছেন। হোক বা না হোক, ক্ষতি তো হচ্ছে না। ঈশ্বর যার মানত রাখার হবে রাখবেন, না রাখার হবে রাখবেন না। তাছাড়া এই আংটির কথা আমরা কয়েকজন ছাড়া বাইরের কেউ জানে না। তোর দাদুর বিশ্বাস অপরের জন্য চাইলে নাকি আংটি কথা শোনে। থাকুন না উনি এই বিশ্বাস নিয়ে। আমি বললাম, সব বুঝলাম মা, কিন্তু এই ফেক আংটিটার ওপরে বিশ্বাস করবার কোনো মানে হয় না তো। ছোট মামা ঢুকলো বাইকে করে, এসেই বলল, রুদ্র, তোর ওই বন্ধু পল্টন না উৎপল কি যেন নাম? আমি বললাম,
দুটোই ওরই নাম। কেন, কি হয়েছে? ছোট মামা হাসতে হাসতে বলল, আমার একটা গানের প্রোগ্রাম আছে মুম্বাইয়ে, দিন পাঁচেকের ট্যুর। আমার ব্যান্ডের সবাই যাবে, তাই ভাবলাম তোর বন্ধুর এতদিনের শখ মুম্বাই ভ্রমণটা করিয়ে দিই। আমার ব্যান্ডের ছেলেগুলোর সঙ্গে ঘুরে নেবে। বেশ, আমি ওকে এক্ষুনি ফোন করে ডাকছি, তুমি কথা বলে নাও। পল্টন তো পারলে মামার পায়ে পড়ে যাবে এমন একটা ভাবভঙ্গি করে বলল, মামা, তুমি আমার কাছে স্বয়ং বাবা রামনাথ। কতবার ঠাকুরকে ডেকেছি, একবার যেন মুম্বাই যেতে পারি, আমার স্বপ্নের শহর দেখতে পাবো, ভাবতেই পারছি না। আমি একা একাই ভাবছিলাম, তবে কি দাদুই ঠিক? অন্যের জন্য চাইলে পান্না সবুজ হয়, নাকি ঘষে ঘষে গাঢ় লাগে, নাকি সবই চোখের ভুল? আমি ক্রিকেট জিততে চেয়েছিলাম নিজের জন্যে, পারলাম না। পল্টনের মুম্বাই যাওয়ার জন্যে বলেছিলাম আংটিকে, সেটা পূরণ হতে চলেছে। অদ্ভুত এক দ্বন্দ্ব আমার মনের মধ্যে উথাল পাথাল করতে লাগলো। কোনোটা সত্যি, নাকি পুরোটাই কাকতালীয়? আমি আসলে নাস্তিক না আস্তিক এই ভাবনাও কয়েকবার আমার মনের মধ্যে উকি দিয়ে গেলেও আমি এসব ভাবনা ছুঁড়ে ফেলে রেখে একটা জিনিসই বুঝলাম, পরিশ্রম করলে ফল পাবো, এটা কেউ আটকাতে পারবে না। আংটি আমায় কিছু না দিলেও আমি সফল হবই। পরের বার ক্রিকেটের জন্য আরেকটু আগে থেকে প্রিপারেশন দিতে হবে, দলটাকে ভালো করে ট্রেনিং দিতে হবে। এসব ভাবতে ভাবতে কখন যেন আমি ঘুমিয়ে পড়েছি। ঘুমিয়ে ঘুমিয়েই আমি স্বপ্নে দেখলাম ফর্সা টকটক করছে গায়ের রং, প্রায় 6 ফুট লম্বা, গলায় পুঁইতে এক ভদ্রলোক মন্দিরে বসে বিশুদ্ধ সংস্কৃত মন্ত্রে পুজো করছেন আর জোরে জোরে বলছেন, হে ঈশ্বর, তুমি সকলের ভালো করো। ঘুমটা একটু ভাঙতেই বুঝতে পারলাম ওই ভদ্রলোককে আমি দেখেছি দাদুর ঘরের দেওয়ালে টাঙানো ছবিতে। ইনি দাদুর বাবা, যিনি ছেলেকে ওই আংটির মাধ্যমে একটা ভালো শিক্ষা দিয়ে গিয়েছিলেন, যিনি বলেছিলেন শুধু স্বার্থ চিন্তা নয়, সকলের সহযোগিতা করো। আমি আস্তে আস্তে উঠলাম, তখন ভোরের আলো সবে ফুটেছে। দাদু এই সময় বাগানে থাকে। আমি গিয়ে বললাম, সরি দাদু, কালকের ব্যবহারটা আমি ভালো করিনি। দাদু আমার কাঁধে হাত রেখে বলল, এই বিশ্বাস অবিশ্বাস নিয়েই তো আমাদের জীবন, যে যাতে শান্তি পায়। দাদুর হাতে সাজি ভর্তি ফুল। এবারে মন্দিরে যাবে। নিষ্ঠার সঙ্গে এই বয়সেও দাদু একই কাজ করে যাচ্ছে প্রতিদিন। দাদু এগিয়ে যেতে যেতে বলল, পল্টনটা খুব খুশি হয়েছে, ভালো করেছিস ওর মুম্বাই যাওয়ার ব্যবস্থা করে দিয়ে। ছেলেটা জনম দুঃখী, একটু আনন্দ করুক, আমিও হাতে কিছু টাকা দেব। আমি অবাক হয়ে দেখলাম দাদুকে। কি কঠিন নির্মম নিষ্ঠার প্রতিমূর্তি। মানুষটার মনটাও এতটা নরম কখনো বুঝতেই পারিনি। দাদুর আঙ্গুলের পান্নাটার মতো সবুজ থাকুক বৃদ্ধের মনটা।